আমাকে কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো গুড ইভিনিং। অনেকেই আসছে, থ্যাংক ইউ। তো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখো তো তোমরা দেখতে পাচ্ছ কিনা। তোমরা কি দেখতে পাচ্ছ? স্লাইড দেখতে পাচ্ছ তোমরা কোনো? দেখো তো। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা তাহলে, তোমাদের যেহেতু 8টায় আবার একটা সেশন আছে, তো আমরা তাহলে দেরি না করে শুরু করি নাকি? আচ্ছা, তো আমরা রেকর্ডিংটা চালু করলাম। তো তোমাদের এন্ড থেকেও, হ্যাঁ অবশ্যই, তোমাদের যদি রেকর্ডিং এর কোনো সুযোগ থাকে তোমরা এক দুজন রেকর্ডিংটা করবা। হ্যাঁ, অনেক সময় আমাদের এরকম হয় যে দেখা যাচ্ছে ভয়েসটা আসে নাই বা কোনো কারণে, কোনো অ্যানোম্যালিসের কারণে আমার এন্ড থেকে আমি রেকর্ডিংটা হারিয়ে ফেললাম। হ্যাঁ, তো এই কারণেই একটু ব্যাকআপ থাকলে আমাদের একটু সুবিধা হয়। এই তোমরা কি বুঝতে পারছো আমার কথা? তোমরাও জি কি, স্যার। যাদের রেকর্ড করার প্রবাবিলিটি আছে বা সেই অ্যাক্সেস আছে, আমি তোমাদেরকে অনুমতি দিয়ে রাখছি, তোমরা রেকর্ড করো। এরপরে যদি দেখা যাচ্ছে আমাদের ফাইল একটা ঠিকঠাক মতো থাকে, যে কোনো একটা ফাইল, তাহলে বাকিরা পরে সেটা ডিলিট করে ফেলতে পারবো আমরা। যাই হোক, তো তাহলে আমরা শুরু করি। সবাই একটু খেয়াল করো, দেখো, তোমরা কথা বলবা, হ্যাঁ রেসপন্স করবা, তাহলে দেখবা যে আমরা দ্রুত এগিয়ে যেতে পারবো এবং স্মুথলি শেষ করতে পারবো আশা করি। আর হচ্ছে আমার কথা শুনতে না পেলে বা কোথাও সমস্যা হলে অবশ্যই আমাকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা। তো দেখো, আমরা যে ম্যাটেরিয়ালটা ওপেন করছি সেটা দেখো পাওয়ার নিয়ে। খেয়াল করো, লেকচার 5, টাইটেলটা হচ্ছে পাওয়ার। অর্থাৎ তোমরা শুনে কিন্তু বুঝতে পারছো অল্প অল্প যে তাহলে আমরা আমাদের যে সিমস ডিভাইস গুলো নিয়ে আমরা পড়াশোনা করছি, হ্যাঁ, যে ট্রানজিস্টর গুলো নিয়ে, তাদের পাওয়ার ডিসিপেশন বা একটা ডিভাইস কতটুকু পাওয়ার কনজিউম করে, হ্যাঁ, সেই সব নিয়ে আমাদের এখন একটু আলোচনা হবে। হুম, তো পাওয়ারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। কেন বলো তো? দেখো, তুমি সাপোজ যে আমরা ট্রানজিস্টর গুলোকে ছোট করে নিয়ে আসতে পারছি, ভালো কথা। তো তুমি যদি শুধুমাত্র ট্রানজিস্টরকে ছোট করেই, তুমি কিন্তু নিস্তার পাবে না। খেয়াল করো, মনে করো একটা চিপে, মনে করো যে 1 মিলিয়ন কি আছে, ট্রানজিস্টর আছে। খেয়াল করো, তুমি ট্রানজিস্টর গুলোকে অনেক ছোট করে ফেলতে পারছো মিনিয়েচারাইজেশনের কারণে। তো এখন যদি পাওয়ার ডিসিপেশনটাও সাথে সাথে তুমি কমিয়ে নিয়ে না আসতে পারতে, হ্যাঁ, তাহলেও কিন্তু আমরা এত হাই ডেনসিটিতে, এত অল্প জায়গায় এত বেশি সংখ্যক ট্রানজিস্টরকে আমরা ইন্টিগ্রেট করতে সক্ষম হলেও আমরা কিন্তু সেই চিপ দিয়ে বা আইসি দিয়ে আমরা কোনো কাজ করতে পারতাম না, এগুলোকে আমরা অপারেট করতে পারতাম না। কেন বলো তো? প্রত্যেকটা ট্রানজিস্টর, খুব ছোট্ট ছোট্ট যে মিনি মিনি যে ট্রানজিস্টর গুলো, হ্যাঁ, ইচ ট্রানজিস্টর তুমি যদি ধরে নাও যে 1 ন্যানোওয়াট, 1 ন্যানোওয়াট পাওয়ার ডিসিপেট করে, অল্প করে ধরলাম, তাহলে 1 মিলিয়ন ট্রানজিস্টর যদি 1 ন্যানোওয়াট করে পাওয়ার ডিসিপেট করে, তাহলে কতটুকু পাওয়ার প্রডিউস হচ্ছে, অর্থাৎ হিট জেনারেট হচ্ছে বলো তো? হিট আকারে কতটুকু পাওয়ার জেনারেট হচ্ছে? 1 মিলিয়ন মানে কত? 10 টু দি পাওয়ার
6, তাই তো? আচ্ছা, 1 ন্যানোওয়াট, ন্যানো মানে কত? 10⁻⁻৯। এখন যেহেতু এসআই এককে নিয়ে এসে ফেলছি, আমি এখন ওয়াট লিখতে পারি। হুম, এখন তাহলে খেয়াল করো কত থাকছে এখানে, ধরো তো 10⁻³ ওয়াট। অর্থাৎ কি, এখন কিন্তু আমার পাওয়ারটাকে আমি নেগলেক্ট করতে পারবো না। হ্যাঁ, প্রতি সেকেন্ডে একটা কনসিডারেবল অ্যামাউন্টের এনার্জি আমাকে কিন্তু ডিসিপেট করতে হবে, আমার প্রসেসরকে কিন্তু কুলিং ডাউন করতে হবে, না হলে আদারওয়াইজ আমার প্রসেসর এত হিট প্রডিউস করবে যে সেটা কিন্তু কি হবে, গলে যাবে, পুড়ে যাবে। তাহলে শুধু ছোট করে ফেলতে পারলেই হবে না, সাথে সাথে আমাদের পাওয়ার ডিসিপেশনটাকেও কমিয়ে নিয়ে আসতে হবে। আদারওয়াইজ আমাদের কিন্তু পাওয়ার ডিসিপেশন একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। হ্যাঁ, এটা আমাদেরকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়, এবং এটা আমাদের একটা বড় ট্রেড অফ, হ্যাঁ, বড় একটা আমাদের হচ্ছে চ্যালেঞ্জ আমাদের সামনে। হ্যাঁ, যে শুধু ডিভাইস ছোট করলে হবে না, হাই ডেন্সিটিতে প্যাকেজিং এর একটা সব থেকে বড় বাধা বা চ্যালেঞ্জ হচ্ছে এই যে পাওয়ার ডিসিপেশন বা ডিসিপেটেড যে হিটটা প্রডিউস হবে, সেই হিটটাকে আমাকে ড্রেনেজ করতে হবে। হিটটাকে আমাকে ঠিকঠাক মতো সেখান থেকে ডিসিপেট করে আউটসাইডে নিয়ে আসতে হবে, নাহলে আমার প্রসেসর গরম হয়ে কি হয়ে যাবে, গলে যাবে, পুড়ে যাবে। হ্যাঁ, এমনি দেখো এতটা হাই সফিস্টিকেটেড ডিজাইন প্রসেসর গুলো অনেক সময় ইউজ করার পরে সেটা গরম হয়ে যায়। তোমার ফোন দেখো, অনেক সময় ধরে তুমি ইউজ করো, সেটা গরম হয়ে যায়। এরপরে দেখো প্রসেসর গুলা গরম হয়ে যায়। হ্যাঁ, কম্পিউটারে, ডেস্কটপে তো ফ্যানই থাকে ওটার ভিতরে, ওটাকে কুলিং এর জন্য। হুম, তো সব কথার মোট কথা হচ্ছে পাওয়ার একটা খুবই ইম্পর্টেন্ট প্যারামিটার আমাদের এই ডোমেইন। তো আমরা পাওয়ার এবং এনার্জি নিয়ে বেশ বেসিক কিছু কথাবার্তা বলবো, বেসিক কিছু ইকুয়েশন আলোচনা করবো, এরপর ডাইনামিক পাওয়ার এবং স্ট্যাটিক পাওয়ার। তোমাদেরকে দু একবার বলছি শুরুতে সেমিস্টারে যে আমরা আমাদের ডিভাইস বা আইসি গুলোতে যে পাওয়ার আমরা ডিসিপেট হয়, সেই পাওয়ার গুলোকে আমরা মোটা দাগে দুইটা ভাগে ভাগ করি মেইনলি। একটা হচ্ছে ডাইনামিক পাওয়ার, একটা হচ্ছে স্ট্যাটিক পাওয়ার। হ্যাঁ, তো ডাইনামিক পাওয়ার হচ্ছে যখন সুইচিং হচ্ছে, অর্থাৎ কোনো ডেটা প্রসেসিং হচ্ছে, কোনো ক্যালকুলেশন হচ্ছে, আমার চিপ বা আইসি কাজ করছে, তখন যে পাওয়ার ডিসিপেট হয়, হ্যাঁ, সুইচিং করতে, অন অফ হতে ক্যাপাসিটর থাকে, সেই ক্যাপাসিটর গুলো ডিসচার্জ হতে যে চার্জটা ডিসিপেট হয় সেটাকে আমরা যে পাওয়ারটা ডিসিপেট হয় তাকে আমরা ডাইনামিক পাওয়ার বলি। আর স্ট্যাটিক পাওয়ারটা হচ্ছে যখন আইডল বা অলস বসে থাকবে আমার চিপটা, হ্যাঁ, ট্রানজিস্টর গুলো অন অফ হচ্ছে না, সুইচিং হচ্ছে না, হ্যাঁ, ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিং হচ্ছে না, তবুও সেক্ষেত্রে লিকেজ কারেন্ট, হ্যাঁ, কিছু কারেন্ট লিকেজ কারেন্ট হিসেবে ফ্লো করে, তার কারণে পাওয়ার ডিসিপেট হয়, সেই পাওয়ারকে আমরা স্ট্যাটিক পাওয়ার বলবো। হুম, তো এগুলো আমরা আলোচনা করবো সামনে আরো বিস্তারিত। এখন সবাই একটু খেয়াল করো তো, পাওয়ার অ্যান্ড এনার্জি। The power is drawn from a voltage source attached to the VDD pin of a chip. অর্থাৎ কি বলছে, তোমরা যখনই কোনো আইসি নিয়ে কাজ করছো, তোমাদের অবশ্যই মনে থাকার কথা, তোমরা যখন সে ডিএলডি অর্থাৎ ডিজিটাল ইলেকট্রনিক্স লজিক ডিজাইন ল্যাবে কাজ করছো, তখন মনে আছে সে এরকম একটা লেগের একটা চিপ। তো একটা লেগে আমাদেরকে ভিডিডির সাথে কানেক্ট করতে হতো, অলওয়েজ একটাকে আমাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হতো, এরকম মনে আছে না তোমাদের? আছে তো? তুমি একটু রেসপন্স করবা, ঠিক আছে? জি নাহলে স্যার আমি আছে। কানেক্ট হয়ে গেছি কিনা আমার কিন্তু এরকম মনে হবে যে আমি আসলে কানেক্টেড নাই, আমি ফাঁকা জায়গায় একা একা কথা বলছি। তোমরা একটু রেসপন্স করবা, কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবা, তাহলে আমরা সামনে আগাইতে পারবো। যাই হোক, তাহলে দেখো কি বলছে, এই লাইনটাতে বলছে যে ভিডিডি পিন দিয়ে যে কোনো চিপ পাওয়ার ড্র করা যায়, অর্থাৎ পাওয়ার সোর্স থেকে, অর্থাৎ ভোল্টেজ সোর্স থেকে পাওয়ারটা সে কনজিউম করে, পাওয়ারটা টানে সহজ কথায়। আচ্ছা, এখন ভিডিডি পিন একটা থাকতে পারে, একাধিকও থাকতে পারে। এখন খেয়াল করো, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, পাওয়ার তো আমরা বুঝি যে ক্ষমতা। পি সমান ডাব্লু বাই টি। পি সমান কি, কাজ বা শক্তি ব্যবহারের হার। হ্যাঁ, প্রতি একক সময়ে, প্রতি একক সময়ে কি পরিমাণ এনার্জি ব্যয় হচ্ছে বা কোনো এনার্জি অন্য কোনো এনার্জিতে কনভার্ট হচ্ছে, তাকে আমরা পাওয়ার বলি। তো দেখো, কাজ বা শক্তির একক হচ্ছে জুল, হ্যাঁ, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, অর্থাৎ জুল পার সেকেন্ড। তাহলে এই জুল পার সেকেন্ডকে, এই 1 জুল পার সেকেন্ডকে আমরা বলি 1 ওয়াট। তার মানে 1 ওয়াটের মধ্যে কি লুকিয়ে থাকে, 1 জুল পার সেকেন্ড। যদি আমি বলি
যে কোনো একটা চিপ বা আইসি সে 1 ওয়াট পাওয়ার ডিসিপেট করে, তার মানে বুঝতে হবে প্রতি সেকেন্ডে সে 1 জুল করে ইলেকট্রিক্যাল এনার্জি হিট এনার্জি হিসেবে কনভার্ট করে ফেলে। হুম, যদি বলতাম 2 ওয়াট, তাহলে প্রতি সেকেন্ডে 2 জুল করে শক্তি অন্য শক্তিতে রূপান্তর করে বা ইউজ করে, সহজ কথায়। হুম, তো কাজ বা শক্তি এবং পাওয়ার দুইটা কিন্তু খুবই আলাদা টার্ম, এগুলো যেন আমাদের কোনো সমস্যা না হয়। হ্যাঁ, এগুলো আমরা অনেক ছোট থেকে পড়তে পড়তে আসছি, তো এরপরেও আমি একটু ধরিয়ে দিচ্ছি অল্প করে। তো কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তো শক্তি এবং কাজের জন্য আমরা একই ইউনিট দিয়ে মেজার করি, সেটা হচ্ছে জুল। আর সেই শক্তি ব্যবহারের হার, হুম, ক্ষমতার খুব একটা ভালো উদাহরণ হচ্ছে এরকম যে সে মনে করো যে কোনো একটা সিঁড়ি বেয়ে কেউ ছাদের উপরে কিছু উঠাচ্ছে, হ্যাঁ, দুইজন ব্যক্তি এ আর বি। তো এ মনে করো যে 10 জুলই কাজ করছে, বিও সেই 10 জুলই কাজ করছে, খেয়াল করবা দুইজনেই 10 জুল কাজ করছে, বা নির্দিষ্ট কোনো পরিমাণ ভরকে নিচ থেকে ছাদে উঠাচ্ছে দুইজনই। বাট এ এই প্রক্রিয়ায় টাইম নিচ্ছে সে 5 সেকেন্ড, হায়ারাস বি এই প্রক্রিয়ায় টাইম নিচ্ছে 2 সেকেন্ড, বাট দুইজনে কিন্তু একই পরিমাণ কাজ করছে। তাহলে বলো তো পাওয়ার ডেলিভারি দিচ্ছে দুইজন আলাদা না? অবশ্যই আলাদা। কে বেশি পাওয়ার ডেলিভারি দিচ্ছে? পাওয়ার কার বেশি এখানে বলো? প্রতি এক এ স্যার। সময় পার ইউনিট টাইমে কে বেশি পাওয়ার বা এনার্জি ডেলিভারি দিচ্ছে, অর্থাৎ পাওয়ার কার বেশি? এই এ নাকি বি, কার পাওয়ার বেশি এইখানে? বি স্যার। বি এর অবভিয়াসলি, কারণ দেখো W/T, অর্থাৎ দেখো বি প্রতি 5 ওয়াট, অর্থাৎ 5 জুল/সেকেন্ড, প্রতি সেকেন্ড হারে প্রতি 1 সেকেন্ডে সে 5 জুল করে কাজ করার অ্যাবিলিটি তার। ভাইরাস একে তুমি ডাব্লিউ কে টি দিয়ে ভাগ করো 2, হ্যাঁ, জুল/সেকেন্ড। তার মানে কি এ যেখানে প্রতি সেকেন্ডে 2 জুল করে কাজ ডেলিভারি দিচ্ছে, সেখানে বি প্রতি সেকেন্ডে 5 জুল করে কাজ ডেলিভারি দিচ্ছে। তাহলে কাজ একই রকম হইতে পারে, কিন্তু কত দ্রুত করছে সময়ের সাথে কাজ ডেলিভারি দেওয়ার হার কার বেশি, সেটাই হচ্ছে পাওয়ার আমাদেরকে এই ইনফরমেশন দেয়। যাই হোক, পাওয়ার তো বুঝলাম, বাট এখানে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কেন বললো? কে বলতে পারবা? ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, হোয়াই ইনস্ট্যান্টেনিয়াস? ইনস্ট্যান্টেনিয়াস কথাটার মানে কি? তাৎক্ষণিক। এমনি পাওয়ার, হ্যাঁ, ইনস্ট্যান্টেনিয়াস কথাটা কেন আসে? সে হচ্ছে ডিসি ডোমেইনে, ধরে নাও ডিসি কারেন্ট, ভোল্টেজও মান দিক পরিবর্তন করে না, কারেন্টও মান দিক পরিবর্তন করে না। তাহলে এই দুইটা গ্রাফ যদি তুমি মাল্টিপ্লাই করো, তাহলে সে, আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, যে ভি আর আই গুণ করলে আরো একটা বড় কোনো কিছু পাবো, সেটাই হচ্ছে আমাদের পাওয়ার। এখানে কি সবসময় প্রতি মুহূর্তেই এভরি ইনস্ট্যান্ট অফ টাইমে পাওয়ারটা কি বলতো কনস্ট্যান্ট কিনা? কনস্ট্যান্ট। তাহলে এখানে এভারেজ পাওয়ার বা পাওয়ার এভাবে আমরা বলতে পারি, এভারেজ পাওয়ার বা পাওয়ার এভাবে আমরা বলতে পারি। বাট যদি আমরা এসি ডোমেইনের কথা কল্পনা করি, হুম, যে ভোল্টেজ কারেন্ট, হ্যাঁ, দুইটাই পরিবর্তনশীল, তাহলে কি হবে বলতো? সেখানে পাওয়ার কি হবে? এক একটা মুহূর্তে এক এক রকম হবে না, তাই কিনা? এটা কি বলা যায়? মনে করে এটা বললাম ভি, এটা আই, এই ভি আর আই গুণ করলে সে আমরা অ্যানাদার একটা ওয়েভ পাচ্ছি। তো সেই ওয়েভের পাওয়ার কি কনস্ট্যান্ট নাকি সময়ের উপর নির্ভরশীল? 2 সেকেন্ড পর একরকম, 5 সেকেন্ড পর একরকম, 3 সেকেন্ড পর একরকম, এরকম না, তাই কি না? জি স্যার। তাহলে এই ক্ষেত্রে আমাদের সিনারিওতে আসবে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, অর্থাৎ যখন কোনো কনস্ট্যান্ট থাকবে না, হুম, পরিবর্তনশীল ব্যাপার স্যাপার থাকবে, তখনই আমাদের ইনস্ট্যান্টেনিয়াস কথাটা আসে। কারণ তখন কোনো কিছু সময়ের সাথে কনস্ট্যান্ট না, সময়ের উপর নির্ভর করে, এটা টাইমের একটা ফাংশন, সহজ কথায়। হুম, এই জন্য এখানে খেয়াল করো, পাওয়ারটা দেখছো টাইমের ফাংশন হিসেবে রাখা হয়েছে, যেখানে আইও টাইমের ফাংশন, ভিও টাইমের ফাংশন, পি সমান ভিআই, এই ইকুয়েশন আমরা সবাই জানি। ডিসিতে হলে বা পরিবর্তনশীল না হলে তাদেরকে আমরা কিন্তু টাইমের ফাংশন হিসেবে দেখাতাম না। তো ভোল্টেজ হোক বা কারেন্ট হোক, যে কোনো একটা যদি টাইমের ফাংশন হয়, তাহলে পাওয়ারটাও কিন্তু আমাদের টাইমের ফাংশন হবে। সেক্ষেত্রে আমাদের সিনারিওতে কি আসে? ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। ক্লিয়ার সবাই?
জি স্যার। আচ্ছা, এইবার দেখো এনার্জি। তো তোমাদেরকে তো বললামই যে এনার্জি হচ্ছে কাজ। হুম, তো এনার্জি বের করতে যে দেখো এখানে ওরা ইন্টিগ্রেশন করছে, খেয়াল করো, জিরো থেকে টি পর্যন্ত পি অফ টি ডিটি। কেন? আমরা সাধারণ যদি ইকুয়েশন দেখি, পি সমান ডাব্লু বাই টি, তাহলে কাজ বা এনার্জি ডাব্লু ইজ ইকুয়াল টু আমরা কি পাই, সহজ কথায় পাওয়ার, আর কতটুকু টাইম ধরে এই পাওয়ার ইউজ হচ্ছে তাদের গুণফল। এটাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আমরা সব থেকে ভালো বুঝবো। খেয়াল করো, এটা মনে করো পাওয়ার। হুম, তাহলে কতটুকু এনার্জি ইউজ হচ্ছে সেটা কি হবে, টাইমের উপর ডিপেন্ড করবে। মনে করো 0 থেকে এই 10 সেকেন্ড পর্যন্ত আমরা কতটুকু এনার্জি ব্যবহার হচ্ছে সেটা বের করবো। তার মানে কি, সেটা কি বলতো, এই কার্ভের আন্ডারে যে এরিয়া, সেই এরিয়ার সমান না ক্ষেত্রফল। কারণ কি, পাওয়ার হচ্ছে এই অ্যাক্সিস আর টি হচ্ছে এই অ্যাক্সিস। দেখো পিটি, পি আর টি গুণ করা মানে কি, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করা। তার মানে কি, এই ক্ষেত্রফলটা যদি তুমি বের করতে পারো, এই ক্ষেত্রফলই অ্যাকচুয়ালি কাজের পরিমাণ। এটা তোমরা মেনে নিচ্ছ সবাই? জি স্যার। বাট এবার দেখো পাওয়ারটা ঠিক আগের মতোই, যদি এবার আমাদের কনস্ট্যান্ট পাওয়ার না হয়, কনস্ট্যান্ট পাওয়ার না হয়, পাওয়ারটা ইটসেলফ পরিবর্তনশীল, এরকম যা খুশি, তাহলে এবার বলো, কোন একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে যে কাজটা তুমি বের করবা, সেই কাজটা কি তুমি জেনারেল কোনো ইকুয়েশন দিয়ে এরকম মাল্টিপ্লাই করতে পারবো আমরা? এটা কোনো পরিচিত শেপ আমাদের, এরিয়া যদি বের করতে হয় পরিচিত শেপ না হয়, তখন আমাদের কার আশ্রয় নিতে হয় বলো? ইন্টিগ্রেশনের আশ্রয় নিতে হয় তখন, তাই তো? এই যে পি এখন টাইমের ফাংশন, আর এই অ্যাক্সিস তো টি থাকলোই। হুম, তখন আমাকে কি করতে হয়, এই ক্ষেত্রফল বের করবা কিভাবে সূক্ষ্মভাবে তুমি বলো তো? এই ক্ষেত্রফল সূক্ষ্মভাবে কিভাবে বের করা যাবে? এটা কোনো ত্রিভুজ না, কোনো আয়তক্ষেত্র না, কোনো বৃত্ত না, কোনো ট্রাপিজিয়াম না, তাহলে এটা ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি? তখনই কিন্তু সিনারিওতে আসবে, এন্ট্রি নিবে কে, সাধারণ ম্যাথমেটিক্স আর সলিউশন দিতে পারবে না। এখন আমাদের সিনারিওতে কে আসবে, ক্যালকুলাস। এবার দেখো ক্যালকুলাস এগুলোকে কিভাবে সলভ করে, তোমাদেরকে একটু কনসেপ্ট দিয়ে দিই, তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা যে ডিফারেন্সিয়াল ইন্টিগ্রাল ক্যালকুলাস আসলে এগুলোর মজাটা কোথায়, কি কাজ করে অ্যাকচুয়ালি। দেখো আমরা কি করবো এবার, এটাকে দেখো ছোট ছোট স্লাইসে ভাগ করে ফেলবো। হুম, তো এরকম দেখো এন সংখ্যক স্লাইসে ভাগ করে ফেলতে পারলে কি সুবিধা হবে, একটা মাত্র স্লাইসের দিকে তাকাও, একটা মাত্র স্লাইসের দিকে তাকাও। দেখো বৃত্ত, তো যদি আমরা এই বৃত্তের পরিধির উপর খুব ক্ষুদ্র একটা অংশ বিবেচনা করি, তো সেটাকে কি নিয়ারলি একটা স্ট্রেট লাইন হিসেবে ধরে নেওয়া যাবে না? এই ছোট্ট অংশকে যাবে কিনা? যত ছোট্ট যাবেন। অংশ নিব তত আমরা সেটাকে স্ট্রেট লাইন হিসেবে বিবেচনা করতে পারবো। ঠিক এখানে এরকম আমরা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করতে পারলে কি হবে, এদেরকে আমি এই যে দেখো এখানে কিন্তু একটা ইরর থেকে যাবে, খেয়াল করো, ভালোভাবে বুঝবা কিন্তু। এই যে দেখো প্রত্যেকটা জায়গায় আমি তাদেরকে স্ট্রেট লাইন দিয়ে একটা আয়তক্ষেত্রে কনভার্ট করছি। হ্যাঁ, তাহলে কি সুবিধা হবে, এই যে প্রথমটার কথা চিন্তা করো, প্রথম যে স্লাইস, এইটার ক্ষেত্রফল বের করতে গেলে আমরা কিভাবে বের করব, এই যে দেখো এই যে এক্স অ্যাক্সিসকে আমরা ভাগ করে ফেলছি ডেল টি। হ্যাঁ, এই যে প্রত্যেকটা এক্স অ্যাক্সিসের এই যে স্লাইস, হ্যাঁ, এই যে ইন্টারভ্যাল সেটা হচ্ছে ডেল টি। ডেল টি থেকে আমরা আরো ক্ষুদ্র পরিবর্তনের জন্য যখন নিব সেটাকে আমরা বলবো ডিটি, ডিটি। তাহলে গুণ করো, প্রথম স্লাইসের ক্ষেত্রফল এল এস অন সেটা কত হবে, এই সময়ে তার ওয়াই অ্যাক্সিসের মান, যেটা কিনা পি অফ টি ডিটি। অনুরূপভাবে ডেল এস টু কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ওয়াই অ্যাক্সিসের মান, এবং এক্স অ্যাক্সিসে তো অলওয়েজ সবাই প্রত্যেকটা স্লাইসের মানই ডিটি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রফলের মান তুমি কিভাবে বের করবা, একই পি টু অফ টি ডিটি। এইরকম ভাবে যদি সবগুলা স্লাইসের ক্ষেত্রফল তুমি বের করে এদেরকে যোগ করে দাও, তাহলে কি সব থেকে কাছাকাছি আমি আমার এই এরিয়াটাকে আমরা রিয়েলাইজ করতে পারবো। এটা নিয়ে কার কোনো দ্বিমত আছে বলতো? বাট না। এখানে কিন্তু এরর থেকে যাচ্ছে, খেয়াল করো, এটাতেও কিন্তু আমরা 100% আমরা পুরোপুরি কি করতে পারছি না, এরিয়াগুলোকে সঠিকভাবে বের করতে পারছি না। হ্যাঁ, কিছুটা হলে এরর কিন্তু এখানে থেকে যাবে, অ্যাকচুয়াল এরিয়ার থেকে কিছু এরিয়া আমি এখানে কম মেজার করব। তো এটা সলিউশন কি, ইনফাইনাইট ভাগে ভাগ করে ফেলবো, এটাকে এন না বলে এটাকে অসংখ্য ভাগে ভাগ করবো। যত বেশি ছোট স্লাইস হবে
তত আমাদের এই ইররের পরিমাণটা কমে যাবে। এটা কি তোমরা কল্পনা করতে পারো? এখন স্লাইসটা যত ছোট হবে তত আমরা আমাদের এই ইররের পরিমাণটা কমে যাবে, তাই কিনা বলো তো? এই যে ওয়াই অ্যাক্সিসে স্ট্রেট লাইন হিসেবে ধরতে গেলে তখন আমাদের তত কম ইরর ইন্ট্রোডিউস হবে। এটা কি কল্পনা করতে পারো তোমরা? এটা কি কল্পনা করা যায়? সেই ছোট ছোট স্লাইসে ভাগ করে সবগুলো স্লাইসকে যোগ করে এরিয়া বের করা, সেটাকেই আমরা ক্যালকুলাসের ভাষায় ওই অসংখ্য ভাগে ইনফাইনাইট ভাগে ভাগ করাকে আমরা বলি এই যে একটা ইন্টারভ্যাল। হ্যাঁ, সে T1 থেকে T2 পর্যন্ত পি অফ টি ডিটি সাধারণ গুণ না। হ্যাঁ, এটাকে একটা স্পেশাল ওয়েতে এরিয়া বের করে নিয়ে আসার ফর্মুলা হচ্ছে এই যে ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনের ফ্লেভার কি পাইছো একটু একটু? বুঝতে পারছো নাকি সব মাথার উপর দিয়ে গেল? আমি এই কনসেপ্টটা কি দিতে পারছি একটু একটু? তোমাদের কিছু কি বোঝা যায় জি স্যার। নাকি কঠিন লাগছে? তো এই জন্য যেখানে পাওয়ারটা কনস্ট্যান্ট থাকে সেখানে এনার্জি আমরা ডিরেক্ট পি আর টি এর গুণফল দিয়ে বের করি, বাট যেখানে পাওয়ার ইটসেলফ চেঞ্জিং, তো চেঞ্জিং ব্যাপার স্যাপার থাকলে সেখানে ক্যালকুলাসের আবির্ভাব ঘটে, তোমরা জানো। যখনই পাওয়ারটা চেঞ্জিং ইটসেলফ তখন কিন্তু আর আমরা জেনারেল ম্যাথমেটিক্স দিয়ে সরাসরি পি আর টি এর গুণফল দিয়ে এরিয়া বের করতে পারি না, সেক্ষেত্রে আমাকে ক্যালকুলাসে আমাদেরকে হেল্প নিতে হয়। এই জন্য দেখো এখানে ক্যালকুলাসের ল্যাঙ্গুয়েজে এনার্জি ইজ ইকুয়াল টু 0 থেকে টি, একটা ইন্টারভ্যাল পি অফ টি ডিটি। ক্লিয়ার সবাই? এনার্জির ইকুয়েশন গুলো এর মিনিং গুলো কি, ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কাহিনী থাকে, আমরা শুধু মুখস্থ করলে হবে না। আচ্ছা, তাহলে প্রথম দুটো ইকুয়েশন নিয়ে আমাদের কোনো সমস্যা আছে? নাই? হোক, এই হোক, থাকলে বলবা। এইবার দেখো অ্যাভারেজ পাওয়ার। তো পাওয়ার তো বুঝলাম, কিন্তু আবার অ্যাভারেজ পাওয়ার কেন? দেখো, তো এই যে যেটা বললাম, খেয়াল করো যে চেঞ্জিং পাওয়ার যদি এরকম পাওয়ার ডিসি পাওয়ার হয়, ডিসি ডোমেইনে কনস্ট্যান্ট পাওয়ার হয়, তাহলে তো অ্যাভারেজের কোনো ব্যাপার স্যাপার নেই। অ্যাভারেজ যা, রিয়েল পাওয়ারও তাই, যে কোনো মুহূর্তে। কারণ কি, এখানে তুমি কি করবা বলো তো? অ্যাভারেজ পাওয়ার বের করতে গেলে কি করতে হয়? তুমি এই পুরো এরিয়াটা ক্ষেত্রফল বের করবা। খেয়াল করো, এই পুরো এরিয়াটার ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের মধ্যে তাহলে কি আছে? ওয়াই অ্যাক্সিসে পি আর এক্স অ্যাক্সিসে টি। যেহেতু এগুলো টাইমের ফাংশন না, এই জন্য পি কে আমরা টাইমের ফাংশন আকারে লিখিনি। তো এরিয়াটা বের করলাম মানে কি, পি আর টি বের করলাম, এরিয়া বের করে আবার টি দিয়ে ভাগ করলাম, তাহলে আমি আবার কি ফেরত পাবো? পাওয়ার ফেরত পাবো। যেহেতু এখানে ধরে নাও এইটার মান 4, এই অ্যাক্সিস, আর এই অ্যাক্সিসের মান 10, তাহলে এরিয়া পাবো 40, তাকে আবার 10 দিয়ে ভাগ করলে আমি আবার কি ফেরত পাবো? সেই কনস্ট্যান্ট যে পাওয়ার সেটাই ফেরত পাবো। এখানে এটার কোনো সিগনিফিকেন্স আমরা বুঝতে পারছি না, বাট সিগনিফিকেন্সটা বুঝতে পারবো কখন? যখন এটা চেঞ্জিং কোনো পাওয়ার হবে। তোমার এখানে একটা এরকম মনে হয় না যে এইটাকে যদি আমরা চেঞ্জ করে যে অ্যাভারেজে কি একটা পাওয়ার থাকে সেটা আমি যদি বের করে নিয়ে আসতে পারতাম ডিসি ডোমেইনের মতো, তাহলে এটা আমরা অনেক ইকুয়েশনে বা যে কোনো হিসেব নিকেশে কাজে লাগাইতে পারতাম। এরকম মনে হয় না বলো তো? ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটাকে ইউজ করাটা আমাদের সবসময় আমাদের সুবিধাজনক মনে হবে যে এক এক টাইমে এক এক রকম পাওয়ারের কোনো একটা নির্দিষ্ট মান নেই। তো এটাকে আমরা কি করতে চাইবো? একটা অ্যাভারেজ পাওয়ার, হ্যাঁ, যে অ্যাভারেজে কত থাকে। যেমন মাসের প্রথমে দেখা যাচ্ছে আমাদের হাতে হাত খরচের জন্য টাকা থাকে 2000, সে ঠিক 15 দিন 20 দিন না যাইতেই আমার হাতে আর থাকে কত? সে 100 টাকা। এখন তুমি যদি এটাকে এইভাবে এরকম করতে যে না, আমি এই টোটাল টাকাটাকে ভাগ করে নিলাম 30 দিনে, দিয়ে দেখা যাচ্ছে প্রত্যেক দিন আমার পড়ছে 150 টাকা, তাহলে আমি প্রত্যেক দিনে 150 টাকায় খরচ করবো, তার বেশি খরচ করবো না, তাহলে কিন্তু আমার সারা মাস কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এই হচ্ছে অ্যাভারেজের কনসেপ্ট। তো এই অ্যাভারেজ বের করতে গেলে এখানে তোমার তাহলে কি আছে হাতে, কি উপায়? এরিয়া বের করো। এরিয়া বের করে কি দিয়ে ভাগ করবা বলো? টাইম অ্যাক্সিস দিয়ে। তাহলে কি হবে? অ্যাভারেজ একটা হাইট আমি পেয়ে যাব না, যেটা কিনা আমার অ্যাভারেজ পাওয়ার হিসেবে আমি কনসিডার করতে পারবো। বোঝা যায়? এই জন্য অ্যাভারেজ পাওয়ার ইজ ইকুয়াল টু কি, টোটাল এনার্জিকে আমরা টি দিয়ে ভাগ করব। ওই একই ফর্মুলা, দেখো পি সমান ডাব্লু বাই টি, ওই একই ফর্মুলা। বাট ডাব্লু বাই এনার্জি সেটাকে আমরা কিভাবে বের করছি? 1/t এভাবে দেখা দেওয়া হয়েছে, আর ই এর যে ইকুয়েশন এনার্জি বের করার, যে ওই যে ক্ষেত্রফল বের করার যে ইকুয়েশন, সেটাকে আমরা এখানে বসিয়ে দিয়েছি। দেখো তো এভারেজ পাওয়ারের ইকুয়েশনটা কি বোঝা যায়? কোনো সমস্যা হবে আর এগুলো স্টাডি করতে? রেসপন্স করো। স্যার ওইখানে এর বদলে স্যার 1/t দিলাম কেন আমরা?
এই যে এভারেজ করতে গেলে তোমাকে যে টি দিয়ে ভাগ করতে হবে না, এখানে যেমন ভাগ করছিলাম এরিয়া বের করে আবার এক্স অ্যাক্সিস এর ভ্যারিয়েবল দিয়ে ভাগ করে দিছিলাম, তাহলে অপর দিকের যে ভ্যারিয়েবল তার একটা এভারেজ হাইট পেয়ে যাই আমরা। তো টি দিয়ে ভাগ জি করতে স্যার। হবে, পি সমান কি ডাব্লিউ বাই টি না, দেখো পি সমান কি ই বাই টি। এবার এই 1/t টা এখানে রেখে ই এর জন্য জাস্ট 0 টু টি পি অফ টি টি, আর কিছুই না, ই এর মান বসিয়ে দেওয়া হয়েছে আগের ইকুয়েশন থেকে। বুঝতে পারছো? জি স্যার। এই তো এই বেসিক ইকুয়েশন গুলো আমরা সবাই জানি আশা করি। তাহলে দেখো পাওয়ার ইন সার্কিট এলিমেন্ট, সার্কিট এলিমেন্ট গুলা পাওয়ার সম্পর্কে আমাদের ধারণা রাখা লাগবে। আমাদের আইসি বা চিপে কিন্তু পাওয়ার সাপ্লাই থাকে, ভিডিডি বলি যেটাকে আমরা, খেয়াল করবা রাইট হ্যান্ড সাইডে ডিসি পাওয়ার সোর্স। তো একটা জিনিস খেয়াল করো, পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট আইডিডি অর্থাৎ যে কারেন্ট পাওয়ার সাপ্লাই দিচ্ছে সেই কারেন্টটা কিন্তু পজিটিভ টার্মিনাল দিয়ে মানে লিভ করছে আউটওয়ার্ডস, খেয়াল করো। এবার দেখো পরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স। হ্যাঁ, আরসি থাকবে, আর আর সি, ইন্ডাক্টর বা ইন্ডাকটিভ কোনো কিছু কিন্তু আমাদের চিপ বা আইসিতে থাকে না। খেয়াল করো রেজিস্টিভ কোনো এলিমেন্ট, তার ভোল্টেজের নোটেশন বলছি ভিআর, তার অ্যাক্রসে ভোল্টেজ ভিআর, পজিটিভ নেগেটিভ। তো এইটার ক্ষেত্রে খেয়াল করো পজিটিভ টার্মিনাল দিয়ে কিন্তু কারেন্ট এন্ট্রি নিচ্ছে, আর পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট এক্সিট করছে, লিভ করছে, খেয়াল করবা। অনুরূপভাবে আরেকটা এলিমেন্ট কি ক্যাপাসিটর। হ্যাঁ, ক্যাপাসিটরের দুই টার্মিনালের ভোল্টেজকে ভিসি বললাম, তার থ্রু দিয়ে যে কারেন্ট সেটাও কিন্তু খেয়াল করো পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট এন্ট্রি নিচ্ছে, কারেন্ট আইসি। আইসি ইজ ইকুয়াল টু সি ডি ডিটি অফ ভি। এই কোয়েশন আমরা সবাই জানি যে ক্যাপাসিটরের ভোল্টেজ আর ক্যাপাসিটরের কারেন্টের ফর্মুলা। এখন একটা জিনিস তোমরা খেয়াল করো যে সোর্স, সোর্স আর সিঙ্ক কিভাবে বুঝবো? সোর্স আর লোড অর্থাৎ যেখানে পাওয়ার ডিসিপেশন হচ্ছে এরা কিন্তু পাওয়ার ইউজ করছে, পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট এন্ট্রি নিলে তোমরা বুঝবা এগুলো হচ্ছে পাওয়ার ডিসিপেটিং এলিমেন্ট বা পাওয়ার কনজিউমিং এলিমেন্ট বা পাওয়ার যেটাকে আমরা বলবো স্টোরিং এলিমেন্ট। আর যে ডেলিভারি দিবে তার ক্ষেত্রে সবসময় দেখবে পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট এক্সিট করবে। এই মনে থাকবে? কিভাবে বুঝবো? শর্টকাটে পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট এন্ট্রি নিলে বুঝবো তারা পাওয়ার হয় কনজিউম করবে অথবা স্টোর করবে। হ্যাঁ, ডেলিভারি তারা দেয় না, তারা ইউজ করে বা স্টোর করে। আর পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট এক্সিট করলে আমরা বুঝবো সে কিন্তু সোর্স, সে পাওয়ার ডেলিভারি দিচ্ছে। ক্লিয়ার এই কথাটা? এই মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এইবার দেখো তাহলে প্রত্যেকটা পাওয়ার সম্পর্কে আমাদের আইডিয়া থাকা লাগবে। দেখো পাওয়ার সাপ্লাই, ডিসি পাওয়ার সাপ্লাই, তার পাওয়ার পি অফ ভিডিডি, ডিসি সাপ্লাইয়ের পাওয়ার। সেটা ডিসি বলছি, আবার কেন আমি এটাকে টাইমের ফাংশন হিসেবে রাখছি তাহলে? কারণটা কি? ভিডিডি তার অ্যাক্রসের ভোল্টেজ কিন্তু কনস্ট্যান্ট ভোল্টেজ, তার দুই টার্মিনালে সে কিন্তু সবসময় বজায় রাখবে পাওয়ার সাপ্লাই। বাট কারেন্টটা কিন্তু টাইমের ফাংশন। কারণ কি? তোমার ট্রানজিস্টর কখনো অফ আছে, কখনো অন আছে, কখনো কারেন্ট নিচ্ছে, কখনো কারেন্ট নিচ্ছে না, তাহলে যে কারেন্টটা সে ডেলিভারি দিচ্ছে সেই কারেন্টটা কিন্তু ইটসেলফ টাইমের ফাংশন। তো বললাম যে কোনো একটা ভ্যারিয়েবল টাইমের ফাংশন হলেই পাওয়ার ইটসেলফ কি হবে? টাইমের ফাংশন হবে। আচ্ছা, এইবার দেখো রেজিস্ট্যান্স বা কোনো রেজিস্টিভ এলিমেন্টের পাওয়ার পি অফ আর, এটাকেও কিন্তু আমরা টাইমের ফাংশন। কারণ কি? কারেন্ট অলওয়েজ ওই যে টাইমের ফাংশন। তাহলে আই স্কোয়ার আর ভি স্কোয়ার বাই আর। হ্যাঁ, এখানে আই বা ভি ইটসেলফ কি হবে? টাইমের ফাংশন। কারণ একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজের মতো না। এখানে ভিডিডির পাশে আমরা টি রাখি নাই কেন? কারণ একটা পাওয়ার সাপ্লাই অলওয়েজ কনস্ট্যান্ট একটা ভোল্টেজ সাপ্লাই দেয়, তার অ্যাক্রসের ভোল্টেজ কিন্তু কখনো চেঞ্জ হয় না। বাট একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা কিন্তু তার থ্রু দিয়ে কারেন্টের উপরে নির্ভর করে। কারণ কি? ভি সমান আই আর, আই গুণিতক আর, আর এর মান তো কখনো চেঞ্জ হবে না, বাট আই চেঞ্জ হতে পারে ইটসেলফ। এই জন্য ভি আর অর্থাৎ রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ ইটসেলফ কিন্তু একটা টাইমের ফাংশন হতে পারে, কারেন্টটা যদি টাইমের ফাংশন হয়। তো পি সমান ভি স্কোয়ার বাই আর, পি সমান আই স্কোয়ার আর বা পি সমান ভি আই, এই ইকুয়েশন গুলো আমরা সবাই জানি না, তিনটা ফর্মে জানি তো? জি স্যার। জানি। এইবার দেখো ক্যাপাসিটরের কতটুকু এনার্জি স্টোর করে রাখবে। ক্যাপাসিটরের পাওয়ারের থেকে কনসার্ন বেশি আমরা, ক্যাপাসিটর তো পাওয়ার ডিসিপেট করে না, এর জন্য সে কতটুকু করে এনার্জি স্টোর করতে সক্ষম হয় সেটার কাছে আমরা যাচ্ছি। ই অফ সি, তার মানে ক্যাপাসিটরে স্টোরড এনার্জি। তাহলে কি করতে হবে? ভোল্টেজ এবং কারেন্টকে গুণ করতে হবে, সাধারণ গুণ না। কারণ কি? চেঞ্জিং ব্যাপার স্যাপার আছে দুইটাই। দেখো টি এর ফাংশন, যখন ডিসি থাকে তখন আমরা ডিরেক্ট গুণ করি, এখন যেহেতু ডিসি না
চেঞ্জিং ব্যাপার স্যাপার আছে, কনস্ট্যান্ট না, তাহলে 0 থেকে ইনফিনিটি। ইনফিনিটি মানে কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম, যাতে করে ক্যাপাসিটরটা তার ফুল ভোল্টেজে চার্জ হইতে পারে। হ্যাঁ, ধরে নিচ্ছি ক্যাপাসিটরটা ফুল ভোল্টেজে চার্জ হইতে একটা কনসিডারেবল টাইম লাগবে। এখানে ইনফিনিটি মানে এমন না যে অসীম থেকে অসীম। হ্যাঁ, এখানে ইনফিনিটি মিনিং কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম, যাতে করে ক্যাপাসিটরটা তার ফুল ভোল্টেজে চার্জ হইতে পারে, নাথিং এলস। তাহলে 0 থেকে একটা ইনফিনিটি টাইমে আই অফ টি ভি অফ টি, ক্যাপাসিটরের কারেন্ট ক্যাপাসিটরের ভোল্টেজকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো? এনার্জি পাবো। তো দেখো 0 টু ইনফিনিটি, খেয়াল করবা আই ক্যাপাসিটরের কারেন্টের ইকুয়েশন এখানে লেখা আছে, সেই আই সি এর মানটা এখানে রিপ্লেস করা হয়েছে সি অফ ডি ডিটি অফ ভি, আর ভি অফ টি ডিটি ছিল ভি অফ টি ডিটি এখানে রয়ে গেছে। তাহলে এই ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে কি পরিবর্তন আসলো, কিভাবে আসলো, বুঝতে পারছো? এগুলোকে মুখস্থ করা লাগবে। জাস্ট আই ক্যাপাসিটিভ কারেন্টের মানটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, নাথিং এলস। তাহলে দেখো ডিটি ডিটি কি হয়ে যায়? ক্যান্সেল আউট হয়ে যায় এখান থেকে। আর ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সের মান সি, সেটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট কোনো কিছু আমরা ইন্টিগ্রেশনের বাইরে চলে যাই, নিয়ে গেলাম। এইবার মজার ব্যাপার দেখো, যখন টাইম ছিল ভ্যারিয়েবল, তো টাইমের রেসপেক্টে ভ্যারিয়েবল কি ছিল বলতো? 0 স্টার্টিং থেকে এন ক্যাপাসিটর ফুল চার্জ হওয়া পর্যন্ত টাইমের মান ছিল। এখন যখনই এই ডিটি ডিটি ওপরে নিচে কাটাকাটি হয়ে এখান থেকে ক্যান্সেল আউট হয়ে গেল, তখন আমার ভ্যারিয়েবল কি চলে আসলো বলতো? টিভি। ভ্যারিয়েবল কে বলো? ভোল্টেজ। তাহলে আমাদেরকে এখন ভ্যারিয়েবল চেঞ্জ করে নিতে হবে না? তোমরা এরকম হরহামেশা করতে না? একটা ভ্যারিয়েবল থেকে আরেকটা ভ্যারিয়েবলে চেঞ্জ করলে তখন লিমিটগুলো আমাদেরকে সেই করেসপন্ডিং চেঞ্জগুলো আমাদের নিয়ে আসতে হইতো, মনে আছে তোমাদের? ভি অফ টি ডিভি। তো এখন তো এটাকে আর আমরা ইনফিনিটি বলতে পারবো না, খেয়াল করো। টাইম ডোমেইন থেকে আমাকে এখন ভোল্টেজ ডোমেইনে এগুলোকে কনভার্ট করে নিতে হবে। টাইম ডোমেইনে যেটা কত ছিল? 0 টু ইনফিনিটি। এটাকে আমাকে এখন ভোল্টেজ ডোমেইনে কি করতে হবে? তাহলে বলো তো, যখন টাইম 0 তখন ক্যাপাসিটরের ভোল্টেজ কত? ক্যাপাসিটর চার্জ হয়েছে? সময় গণনার শুরুতে হয় নাই। ক্যাপাসিটরের ভোল্টেজও কত বলো? 0। জিরো স্যার। বাট একটা ইনফাইনাইট টাইম অর্থাৎ কনসিডারেবল অ্যামাউন্ট টাইম পরে ক্যাপাসিটরের ভোল্টেজ কিন্তু আমরা একটা ভ্যারিয়েবল দিয়ে প্রকাশ করবো, ভিসি। ক্যাপাসিটরের ভোল্টেজ একটা কনস্ট্যান্ট মান ভিসিতে পৌঁছে গেছে। তাহলে আগে যেটা ছিল 0 আর ইনফিনিটি, যখনই আমার ভ্যারিয়েবল চেঞ্জ হয়ে গেল ইন্টিগ্রেশনে, তখনই কিন্তু এটা কি হয়ে যাবে? 0 আর ভিসি। কিভাবে হলো বুঝতে পারছো? যে 0 আর ইনফিনিটি থেকে হঠাৎ করে 0 থেকে ভিসি কেন চলে আসলো? আই হোপ তোমরা বুঝতে পারছো। তাহলে এবার দেখো, আমরা সবাই জানি ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স মানে কি? এক্স স্কোয়ার বাই 2। তাহলে এখানে কি আসবে? ভি স্কোয়ার বাই 2। সামনে তো সি ছিলই, আর এখানে আমাদের লিমিটগুলোকে বসাইতে হবে। হ্যাঁ, তাহলে এখানে লিমিটগুলো তুমি বসাইলে কি পাবা? হাফ সি ভিসি স্কোয়ার। তো এই যে ক্যাপাসিটরের এনার্জি স্টোরেজের ইকুয়েশন হাফ সি ভি স্কোয়ার বা হাফ কিউ ভি বা কিউ স্কোয়ার বাই 2 সি, এগুলো আমাদের সবার মুখস্থ না? ধারকত্ব সি সমান কি? কিউ বাই ভি। ক্যাপাসিট্যান্সের বেসিক ইকুয়েশন আমরা সবাই জানি, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে যে কোনো দুইটাকে ভ্যারিয়েবলকে রেখে অপর একটা ভ্যারিয়েবলকে কিন্তু আমরা এখান থেকে কি করে দিতে পারি? ক্যান্সেল আউট করে দিতে পারি। যেমন এইমাত্র আমরা বের করলাম ক্যাপাসিটরের এনার্জি স্টোরেজের ফর্মুলা হাফ সি ভি সি স্কোয়ার, হাফ সি ভি স্কোয়ার, হরহামেশা আমরা এভাবে বলি, বা হাফ কিউ স্কোয়ার বাই সি বা কিউ স্কোয়ার বাই 2 সি। অর্থাৎ কি, তুমি এখান থেকে তুমি যদি চাও যে কিউ আর সি এর রেসপেক্টে প্রকাশ করবো, ভি কে এখান থেকে আমি তাড়িয়ে দিব, তাহলে এখানে ভি এর মানটা এখান থেকে বের করে নিয়ে বসিয়ে দিবা, এবার কিউ আর সি দিয়ে মান পাওয়া, বা হাফ কিউ ভি। হ্যাঁ, যে কোনো একটা ভ্যারিয়েবলকে এখান থেকে রিপ্লেস করে তোমরা যে এই ফর্মুলাগুলো যে কোনো ভাবে নিয়ে আসতে পারো। তো এই ফর্মুলাগুলো বেসিক ফর্মুলা, এখানে এত কথা বলার আসলে উচিত না, এরপরও আমি একটু ফার্স্ট টাইম তোমাদেরকে একটু ভেঙে ভেঙে বলছি। আচ্ছা, এবার খেয়াল করো, খুব একটা ইন্টারেস্টিং ঘটনা তোমাদেরকে এখান থেকে দেখাবো, ভালোভাবে খেয়াল করো। এখানে একটা মেইন কনসেপ্ট আমাদেরকে নিতে হবে, সেটা খেয়াল করো। এই যে দেখো, আমরা দেখলাম না আজকেই তোমাদেরকে ক্লাসে অনেককেই বলছি, সবাইকেই প্রায়, যে আমাদের মস ডিভাইস গুলা কিন্তু ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে।
মস ডিভাইসগুলো ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে। গেট ক্যাপাসিট্যান্স, আবার সোর্স টু বডি, আবার ড্রেইন টু বডি, সবাই কিন্তু এখানে রিভার্স বায়াস ডায়োড যেহেতু থাকে, তো সবাই কিন্তু এখানে ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে। তার মানে সহজ কথায় মস ডিভাইস মানেই, মস ট্রানজিস্টর মানেই তারা ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করবে। এখন ধরে নাও একটা ইনভার্টার, হ্যাঁ, সিম্বল দিচ্ছি জাস্ট সিম্পলিসিটির জন্য, একটা ইনভার্টার কোন একটা চিপের মধ্যে আছে আইসিতে, তো এই ইনভার্টার কি একা একা থাকবে বলতো? তার ডাইনে, তার বামে অসংখ্য এরকম ট্রানজিস্টর দিয়ে তৈরি আলাদা সার্কিট থাকবে কিনা বলো? থাকবে কিনা? তার আউটপুটে এর এপাশে মিলিয়ন মিলিয়ন ট্রানজিস্টর, বিভিন্ন বিভিন্ন সার্কিট সব কানেক্টেড থাকবে না? থাকবে কিনা? সবাই কি দিয়ে তৈরি? মস ট্রানজিস্টর। তার মানে কি সবগুলা এই পাশের এই যে ট্রানজিস্টরের আউটপুটে যতগুলো ট্রানজিস্টর কানেক্টেড সবগুলার যে একটা সম্মিলিত ক্যাপাসিট্যান্স, সেটা কিন্তু এই আউটপুটের লোড ক্যাপাসিট্যান্স হিসেবে আমরা কনসিডার করতে পারি। যদিও এরকম কোনো লাম্পড প্যারামিটার এটা না, ডিস্ট্রিবিউটেড প্যারামিটার। হ্যাঁ, অনেকগুলা এলিমেন্টের মধ্যে ডিস্ট্রিবিউটেড থাকে, তবুও সবগুলাকে আমরা হিসাবের সুবিধার্থে একটা বস্তায় ভরে লাম্পড প্যারামিটার বলে এদেরকে। একটা জায়গায় তাদেরকে কেন্দ্রীভূত করে একটা লোড ক্যাপাসিট্যান্স হিসেবে আমি কনসিডার করতে পারি নাকি পারি না বলতো? পারা যাবে? এই কনসেপ্টটা কি বুঝতে পারছো? একটু কথা বলো তো। আমরা এখন থেকে হর হামেশা আমাদের সার্কিটগুলোর আউটপুটে দেখবে একটা করে লোড ক্যাপাসিট্যান্স প্লেস করবো। এই লোড ক্যাপাসিট্যান্সের উৎস কি, এটা কোথা থেকে এন্ট্রি নিল, এটা কি ক্লিয়ার সবাই? এই কথা বলো। জি স্যার। হ্যাঁ, যদি বুঝতে না পারো জি তাহলে বলো, স্যার। আরেকবার বলেন, আরেকটু এটা আরেকবার একটু রিপিট করতে হবে। কথা বলো। স্যার একটু আরেকবার রিপিট করলে ভালো হতো স্যার। হ্যাঁ, এটা বলতে হবে। তো বলো, তোমরা কথা বলো, তাহলে আমরা দ্রুত আগাইতে পারবো। দেখো, যে কোনো চিপ বা আইসিতে যে মিলিয়নস অফ ট্রানজিস্টর থাকবে, হ্যাঁ, তুমি যে কোনো একটা মস ট্রানজিস্টর বা যে কোনো একটা অ্যান্ড গেট বা অর গেটের কথাই চিন্তা করো, মস ট্রানজিস্টর দিয়ে তৈরি, বাট আমি এখানে সিম্পলিসিটির জন্য এটা দিয়ে সিম্বল দিয়ে দেখাচ্ছি। তো তার আউটপুট কি হবে বলতো? তার আউটপুট নিশ্চয়ই অন্য কোনো গেট বা অন্য কোনো লজিক ফ্যামিলি তাদের হচ্ছে ইনপুট হিসেবে যাবে। দেখা যাচ্ছে কোনো একটা ইনভার্টারের মধ্যে দিয়ে গেছে, এখানে আদার্স কোনো একটা অর গেটের মধ্যে দিয়ে এটা ইউজ হচ্ছে, তাদের আউটপুট আবার কোনো জায়গায় ইউজ হচ্ছে, কারণ কোনো এখানে মিলিয়নস অফ ট্রানজিস্টর একে অপরের সাথে কানেক্টেড, তো প্রত্যেকটা লজিক গেট বা প্রত্যেকটা লজিক এলিমেন্ট তার আউটপুটে অসংখ্য ট্রানজিস্টরের সাথে কানেক্টেড সামহাউ। ক্লিয়ার তো? তো প্রত্যেকটা এলিমেন্টই কি দিয়ে তৈরি? মস ট্রানজিস্টর দিয়ে তৈরি। আর মস ট্রানজিস্টর মানে তারা কি ইন্ট্রোডিউস করবে, তারা কি অফার করবে সার্কিটে? একটা সিঙ্গেল মস মানে কি, সে কিন্তু কিছু না কিছু ক্যাপাসিট্যান্স, হ্যাঁ, সে কিন্তু ইন্ট্রোডিউস করবে। তো সবার এই যে সম্মিলিত ক্যাপাসিট্যান্সের কে আমরা কনসিডার করার জন্য এখানে যদি আউটপুটে আমি একটা এইভাবে একটা ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করি এবং এটাকে আমরা লোড ক্যাপাসিট্যান্স বলি, তাহলে কি হবে না? কারণ এর এর আউটপুট হাই হওয়া মানে কি, এই যে যতগুলো এই পাশের ক্যাপাসিটিভ ইফেক্ট আছে সবগুলো ক্যাপাসিটরকে চার্জ করে আউটপুট ভিডিডিতে এখানে হাই করতে হবে, তাহলেই তুমি এখানে বলতে পারবে আউটপুট অন। আবার যখন ডিসচার্জ করা মানে কি, যতগুলো এই পাশের এই যে ক্যাপাসিটর চার্জ হয়ে বসে আছে আগের স্টেটে সবগুলো চার্জ তোমাকে ডিসচার্জ করে দিতে হবে। তখনই তুমি এটাকে বলতে পারবে আউটপুট এখন 0। বুঝতে পারছো? ডিভাইস এখানে একা একা অপারেট করতে পারে না, এখানে ক্যাপাসিটিভ ইফেক্ট চলে আসে, আমরা চাই না এটা আসুক, বাট এটাকে আমরা পুরোপুরি নেগলেক্ট করতে পারি না। এই জন্য আমরা এখন থেকে দেখবো যে কোনো গেট কি নিয়েই আমরা কাজ করি না কেন, আউটপুট একটা কি বলবো, লোড ক্যাপাসিট্যান্স। সেটা কোথা থেকে আসছে এবার ক্লিয়ার? যে কোশ্চেন করছিল যে স্যার আরেকবার বলেন, সে কি বুঝতে পারছো এখন? যে রিপিট করতে বলছিল সে কি এখন বুঝতে পারছো? এই যে কোশ্চেন করছিলা যে আরেকবার রিপিট করতে, তুমি কি বুঝতে পারছো নাকি আরো একবার বলা লাগবে? তুমি বলো, যতবার কোশ্চেন ততবার বলবো, যতক্ষণ না বুঝবা কোনো সমস্যা নেই। বুঝলেও বলবা, না বুঝলেও বলবা, যতবার রিপিট করার প্রয়োজন হবে আমি রিপিট করবো, কোনো সমস্যা নেই। স্যার ওর মনে হয় নেট চলে গেছে। আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গেছে। যাই হোক, এখন বাকিরা যারা আমরা আছি আমরা তো মোটামুটি এই জিনিস কনসেপ্টটা বুঝতে পারছি, তাই না? জি স্যার। থ্যাংক ইউ। এইবার দেখো, এখানে রাইট হ্যান্ড সাইডে এটা দেখলে আমরা এখন চিনতে পারি এটা হচ্ছে আমাদের সেই বহুল পরিচিত কি বলতো, ইনভার্টার, সিমস ইনভার্টার। বাট কমপ্লেক্স দেখা যাচ্ছে কেন সার্কিটটা এরকম? কারণ ইনভার্টারের সামনে আমরা এখন কি প্লেস করবো, একটা লোড ক্যাপাসিট্যান্স। সবাই খেয়াল করো,
এই যে দেখো আউটপুটে এখন একটা আমরা লোড ক্যাপাসিট্যান্স হিসেবে এটাকে প্লেস করলাম। হুম, তাহলে এটা ইনপুট, এটা হচ্ছে আউটপুট, আর আউটপুটের একটা লোড ক্যাপাসিট্যান্স। দেখো তো চেনা যায় সার্কিটটাকে এখন। আইপি মানে হচ্ছে পিমস এর থ্রু দিয়ে যে কারেন্ট ফ্লো হবে, আইএনটা হচ্ছে এনমস এর থ্রু দিয়ে যে কারেন্ট ফ্লো হবে, আর আইসিটা হচ্ছে ক্যাপাসিট্যান্সের মধ্য দিয়ে যে কারেন্ট, নাথিং এলস। ভিডিডি পাওয়ার সাপ্লাই, ভি ইন হচ্ছে ইনপুট, আর ভি আউটপুট হিসেবে ওর আউটপুট দেখাচ্ছে ইনভার্টারে। ক্লিয়ার সবাই? এই সার্কিটটা ফিগারটা সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন একটা গল্পের মতো করে একটা ফেনোমেনন তোমাদেরকে বলবো। দেখো, একবার আউটপুট 1 0 হতে কি ঘটনা ঘটে অ্যাকচুয়াল সার্কিটে। এবার দেখো তোমরা আস্তে আস্তে কিন্তু অ্যাকচুয়াল সার্কিটে যে ঘটনাগুলো ঘটে সেই জিনিসের ভেতরে তোমাদেরকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। সবাই খুব ভালোভাবে খেয়াল করো। হোয়েন দ্য গেট আউটপুট রাইজেস, খেয়াল করো, আউটপুট যখন রাইজ করবে, গেট আউটপুট রাইজ করা মানে কি? কার থ্রু দিয়ে রাইজ হবে বলো তো? এনমস এর থ্রু দিয়ে চার্জ হবে নাকি পিমস এর থ্রু দিয়ে? গেট আউটপুট রাইজ করা মানে কি? পিমস অন, আর এনমস তখন কি অফ। পিমস অন হওয়া মানে কি? কারেন্ট ফ্লো হবে এই পথ দিয়ে, তাই না? ভিডিডি ভোল্টেজ সোর্স, ক্যাপাসিটর তো চার্জ হওয়ার সুযোগ পেলে চার্জ হবে। ক্যাপাসিটর চার্জ হবে কার মধ্য দিয়ে বলো? ডিউরিং দ্য আউটপুট হাই, তখন কি হবে? কে অন। আউটপুট হাই মানে কি? স্যার আমরা পিমস। সিম্পলিসিটির জন্য আমরা আগে বলতাম যে পিমস অন আছে, আউটপুট সরাসরি ভিডিডির সাথে কানেক্টেড, তার মানে ভিডিডিটাই আউটপুটে পাচ্ছি। বাট ঘটনাগুলো এতটা সহজ না। আউটপুট ক্যাপাসিট্যান্সকে চার্জ করে এই ভিডিডি ভোল্টেজের সমান ভোল্টেজ যখন এই ক্যাপাসিটরের অ্যাক্রসে তুমি পাবা, তখনই অ্যাকচুয়ালি আমি বলতে পারবো আউটপুট এখন অন। এই জন্য যখন চার্জ হবে, অর্থাৎ আউটপুট রাইজ করবে, তখন পিমস এর থ্রু দিয়ে ক্যাপাসিটরটা চার্জ হবে। খেয়াল করো। তাহলে এনার্জি স্টোরড ইন ক্যাপাসিটর, তাহলে এনার্জি স্টোরড ক্যাপাসিটরের এনার্জি স্টোরেজের ইকুয়েশন আমরা এই মাত্র পড়ে আসছি, হাফ সি ভিসি এর স্কোয়ার। ভিসি মিনস ক্যাপাসিটরের ভোল্টেজ। তো ক্যাপাসিটর এখন কত ভোল্টেজে চার্জ হবে দেখে বলো? ফুল ভিডিডি ভোল্টেজে চার্জ হবে না সে? তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজ ভিসি মানে হচ্ছে এখন ভিডিডি। তাহলে হাফ সিএল ভি ডিডি এর স্কোয়ার, এটা হচ্ছে ক্যাপাসিটরে স্টোরড এনার্জি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে বলো? ফার্স্ট ইকুয়েশন নিয়ে আউটপুট হাই হওয়ার সময় বা রাইজ করার সময় ক্যাপাসিটর এতটুকু এনার্জি স্টোর করে রাখলো, বাট পাওয়ার সাপ্লাই দেখো তোমার এই যে ব্যাটারি সোর্স, সে কতটুকু এনার্জি আসলে ডেলিভারি দিচ্ছে সেটাও আমরা একটু দেখতে চাই। দেখো, বাট এনার্জি ড্রন ফ্রম দ্য সাপ্লাই, ঠিক ওই যে আমরা একটু আগেই যে পাওয়ার সাপ্লাই এর এনার্জি সাপ্লাই যে ইকুয়েশন ভি গুণ আই, সেটাই আমরা এখন ইউজ করছি। খেয়াল করো, বাট এখানে যেহেতু আইটা যেহেতু এখন ক্যাপাসিটরের আই, এই আই কিন্তু এখন কনস্ট্যান্ট না। হ্যাঁ, এই জন্য আমাকে কিন্তু এখন ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। স্বাভাবিক গুণফল করে আমি এখন এনার্জি বের করতে পারবো না। ইভিডিডি অর্থাৎ এনার্জি ডেলিভার্ড বাই দ্য পাওয়ার সোর্স 0 to ইনফিনিটি। কারণ ইনফিনিটি বলা হচ্ছে কারণ ক্যাপাসিটরটা চার্জ হইতে একটা কনসিডারেবল টাইম লাগবে। এই ইনফিনিটি মানে কিন্তু অসীম না, যে কালের পর কাল চলতে থাকবে এমন কিছু না। এটা মিন করে যে একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম, যাতে করে আমাদের ক্যাপাসিটরটা ফুল ভোল্টেজে চার্জ হয়। ওকে, এরপরে ভিআই, ওই যে পাওয়ার সাপ্লাই, তার ভোল্টেজ কিন্তু কনস্ট্যান্ট। দেখছো পাওয়ার সাপ্লাই যে তার কিন্তু ভোল্টেজ চেঞ্জ হবে না, সেটা কনস্ট্যান্ট ভোল্টেজ সবসময় আউটপুট দিবে। এই জন্য এটা কিন্তু টাইমের ফাংশন হিসেবে দেখানো হয় নাই। বাট কারেন্ট, কখনো কারেন্ট সে সাপ্লাই দিবে, কখনো দেখবা যে কারেন্ট সে সাপ্লাই দিচ্ছে না। এই জন্য কারেন্টটা টাইমের ফাংশন, টাইমের উপর ডিপেন্ডেন্ট, সময়ের উপর নির্ভর করে। তো এই কারেন্টটা কি অ্যাকচুয়ালি দেখো তো, এই কারেন্টটা এই পিমসের থ্রু দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে, বা এই যে ভিডিডি যে কারেন্ট এখন সাপ্লাই দিচ্ছে, সেটা কি ক্যাপাসিটিভ কারেন্ট না? ক্যাপাসিটরকে চার্জ করতেই সে কারেন্ট সাপ্লাই দিচ্ছে, তাহলে সেটা কি ক্যাপাসিটিভ কারেন্ট। তো ক্যাপাসিটিভ কারেন্ট হলে সি ডিডিটি অফ ভি হিসেবে আমরা সেটাকে লিখতে পারি। সেই জন্যই আইকে আমরা ক্যাপাসিটিভ কারেন্ট দিয়ে এখানে রিপ্লেস করে কাটাকাটি করে তোমরা ইন্টিগ্রেশন করে কি পাবা? ফাইনাল রেজাল্ট কি পাচ্ছি দেখো তো, সিএল ভিডিডি স্কোয়ার। কত পাচ্ছি সবাই বলো? সিএল ভিডিডি এর স্কোয়ার। বাট ক্যাপাসিটরে কতটুকু জমা আছে? পাওয়ার সাপ্লাই যতটুকু এনার্জি সাপ্লাই দিচ্ছে তার ঠিক অর্ধেক পরিমাণ এনার্জি ক্যাপাসিটরে জমা আছে। এই কথাটা কি তোমরা মেনে নিচ্ছ সবে? দেখো, ভোল্টেজ রাইজ করার সময় অর্থাৎ আউটপুট রাইজ করার সময়ে পাওয়ার সাপ্লাই আমরা ইকুয়েশন ক্যালকুলেট করে দেখতে পাচ্ছি সি এল, অর্থাৎ লোড ক্যাপাসিট্যান্স সিএল আর ভিডিডি স্কোয়ার, এই পরিমাণ পাওয়ার সে ডেলিভারি দিচ্ছে সার্কিটে। এই দিকে সে ডেলিভারি দিচ্ছে। বাট আমি ক্যাপাসিটর দেখলাম যে চার্জ হচ্ছে, যেহেতু সে কিছুটা এনার্জি স্টোর করবে, সেই এনার্জি কতটুকু পাচ্ছি আমরা? হাফ সিএল ভিডিডি স্কোয়ার। তাহলে বাকি হাফ সিএল ভিডিডি স্কোয়ার
পাওয়ার সাপ্লাই থেকে আসতেছে, বাকি হাফ কোথায় গেল? এটা একটা কোশ্চেন না? তোমরা এইটুকু বুঝতে পারছো কোশ্চেনটা কি? জি স্যার। আমার পাওয়ার সাপ্লাই করতেছে সিএলভিডি স্কোয়ার পরিমাণ, বাট ক্যাপাসিটর স্টোর করছে আমি দেখতে পাচ্ছি হাফ সিএলভিডি স্কোয়ার, বাকি হাফ কোথায় গেল? তোমাদের বলতে পারা উচিত। তোমরা বলবা যে স্যার একটা অন ট্রানজিস্টর সে তো আর পুরোপুরি সুপার কন্ডাক্টর না, এ কি রেজিস্ট্যান্স কি জিরো? এর একটা রেজিস্টিভ ভ্যালু আছে না বলো তো? সামান্য হইলেও ভোল্টেজ ড্রপ করবে না, কিছুটা পাওয়ার সে নিজে কনজিউম করবে না, কিছুটা হিট প্রডিউস করবে না এই পিমস ট্রানজিস্টর? তার থ্রু দিয়ে কারেন্ট ফলো হচ্ছে, তার রেজিস্ট্যান্স তো আর জিরো না, কিছুটা হইলেও রেজিস্টিভ বাধা কিন্তু এখানে আছে। তাহলে মজার কথা হচ্ছে, সহজ কথা দেখো, ডিউরিং দ্য ভোল্টেজ রাইজ টোটাল যে পাওয়ার সাপ্লাই দিচ্ছে তার অর্ধেক পাওয়ার ক্যাপাসিটরে জমা থাকবে, বাকি অর্ধেক পিমসে হিট আকারে ডিসিপেট হবে। ক্লিয়ার সবাই? চার্জিং এর সময় কি হচ্ছে তাহলে ক্লিয়ার সবাই? আউটপুট যখন এক হচ্ছে বা ভিডিডি তে রাইজ করছে তখন তাহলে টোটাল সাপ্লাইড পাওয়ারের অর্ধেক কোথায় গেল? ক্যাপাসিটর চার্জ করলো, বাকি অর্ধেক কোথায় গেল? পিমসে হিট হিসেবে ডিসিপেট হয়ে গেল। আমার ডিভাইসটা গরম হবে, পিমসটা হিট হবে, আমার ইনভার্টারটা গরম হবে। এটুকু পর্যন্ত বুঝতে পারছো? দেখো বলা আছে হাফ দ্য এনার্জি ফ্রম ভিডিডি ইজ ডিসিপেটেড ইন দ্য পিমস, দেখছো, ট্রানজিস্টর অ্যাজ হিট, আদার হাফ স্টোরড ইন ক্যাপাসিটর, বাকি হাফ ক্যাপাসিটরে জমা করা আছে। তোমাদেরকে শিখিয়েছি যে ক্যাপাসিটর সবসময় এনার্জি স্টোরিং এলিমেন্ট, পিওর ক্যাপাসিটর কখনো এনার্জি ডিসিপেট করে না, সে এক সাইকেলে এনার্জি নেয়, বাকি আরেক সাইকেলে এনার্জি ফেরত দেয়। তো এই অর্ধেক পরিমাণ ঘটনা কি সবাই বুঝতে পারছো? রেসপন্স প্লিজ। জি স্যার। আর কোনো সমস্যা আছে এইটুকুতে? নাই। এইবার এই পাওয়ার সাপ্লাই এর যে কারেন্ট, হ্যাঁ, এই আই অফ টি আকারে এখানে কেন রাখা হয়েছিল? আমার কাজটা তুমি খেয়াল করো, আই অফ টি এখানে কারেন্টকে কেন টি এর ফাংশন হিসেবে রাখা হয়েছে এবার বুঝতে পারবা, খেয়াল করো। তাহলে আমরা একটা সাইকেল কমপ্লিট করি, যে আউটপুট রাইজ করলাম, এবার আউটপুট অন থেকে আবার জিরো করবো, আউটপুট এখন অন আছে, খেয়াল করবো আউটপুট অন হওয়ার ঘটনায় তাহলে একটা ইনভার্টারের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে, যে টোটাল পাওয়ার সাপ্লাই দিচ্ছে তার অর্ধেক পিমসে ডিসিপেট হচ্ছে, বাকি অর্ধেক আমাদের এনমস সরি ক্যাপাসিটরে স্টোর করা আছে। এবার আমরা বাকি অর্ধেক ফেনোমেনন দেখবো, একটা ফুল সাইকেল, যে জিরো থেকে অন হলো, হ্যাঁ, জিরো থেকে অন হলো, এবার অন থেকে আবার জিরো করব। তাহলে একবার এই যে ট্রানজিশন অর্থাৎ সুইচিং, দ্যাট মিনস ইনভার্টার সুইচিং করছে, অন হচ্ছে জিরো হচ্ছে। তো একটা সাইকেল বুঝলেই তো বাকি সব তো এরকমই ঘটনা, তাই কিনা বলো তো? বাকি সব এরকমই ঘটনা না? জিরো হবে, অন হবে, অন হবে, জিরো হবে, এইসব। যাই হোক, তো বাকি অর্ধেক ঘটনা দেখো, খুব ইন্টারেস্টিং। হোয়েন দ্য গেট আউটপুট ফলস, তাহলে দেখি তো তোমাদের কতটুকু কনসেপ্ট মনে আছে। গেট আউটপুট ফল করা মানে কি? কোন ট্রানজিস্টর অন আর কে অফ এখন? NMOS on. ভেরি গুড। আর কে অফ? PMOS off. পিমস অফ আছে এখন। তার মানে কি, ইন্টারেস্টিং ব্যাপার দেখো, পাওয়ার সাপ্লাই এর সাথে আমার সার্কিটের এখন কোনো সম্পর্ক নেই, আছে? দেখো অফ করে দিছি আমি এখান থেকে সে করে দিচ্ছি। ক্যাপাসিটর বাইরে করবে তাহলে হ্যাঁ, ক্যাপাসিটর তাহলে এই যে চার্জ হয়ে আছে এখানে, হ্যাঁ, পজিটিভ টার্মিনাল পজিটিভ প্লেট আর নিচেরটা হচ্ছে নেগেটিভ প্লেট। এখন আমার অন হয়ে গিয়েছে কে বলো? এখান থেকে শর্ট NMOS. এনমস এখন অন হয়ে গিয়েছে। তাহলে বলো ক্যাপাসিটর চার্জ হয়ে বসে আছে, সে আবার ডিসচার্জের জন্য গ্রাউন্ডের পাথ পাইছে, তাহলে কি হবে? সে এই পাথে এই চার্জ গুলো সব গ্রাউন্ডে ডিসচার্জ করে দিবে কি দিবে না? দিবে না? হ্যাঁ স্যার। এই বাকিটা রেসপন্স করো, এটা কি বোঝা যায়? যখনই এনমস অন হয়ে যাবে, ক্যাপাসিটর চার্জ হয়ে বসে আছে, পাওয়ার সাপ্লাইয়ের সাথে আমার দেখো এখন আর কোনো কানেকশন নাই, পিমস এখন অফ হয়ে গেছে। তাহলে দেখছো আমার পাওয়ার সাপ্লাই ভিডিডি সার্কিট থেকে পুরো ডিসকানেক্টেড এখন। তাহলে এখন সার্কিটে পাওয়ার কোথা থেকে আসবে? সার্কিটের পাওয়ার আসবে এখন ওই যে আগের স্টেজে ক্যাপাসিটরে যে চার্জটা স্টোর করা ছিল না, মজার ব্যাপার দেখো, সেই চার্জটাই ক্যাপাসিটরে স্টোর যে হাফ সিএল ভিডিডি স্কোয়ার ছিল, যে হাফ সিএল ভিডিডি স্কোয়ার চার্জ এখন এনমসের থ্রু দিয়ে কোথায় চলে যাবে? গ্রাউন্ডে ডিসিপেট হয়ে যাবে। এনমস এখন হিট হবে, গরম হবে, এনমস উত্তপ্ত হবে এখন। দেখো, when the gate output falls, energy in capacitor is dumped to ground, অর্থাৎ গ্রাউন্ডে পাস করে দিচ্ছে এনার্জিটা, ডিসিপেট করে দিচ্ছে, ড্রেনেজ করে দিচ্ছে। তো ডিসিপেটেড অ্যাজ হিট ইন দা এনমস ট্রানজিস্টর, তাহলে সেই এনার্জিটুকু স্টোর করা এনার্জিটুকু কোথায় গেল? হিট হিসেবে এনমস ট্রানজিস্টর, কারণ এনমস কেউ তো আর পিওর কন্ডাক্টর না, তার একটা রেজিস্ট্যান্স আছে।
পিমস কারেন্ট ফলো করলে যেরকম কিছুটা ভোল্টেজ ড্রপ করে হিট ডিসিপেট হয়, অনুরূপভাবে এনমস যখন অন হবে তার থ্রু দিয়ে কারেন্ট ফলো করাইতে গেলেও কিন্তু সে ভালো মানুষের মতো বলবে না যে আমি কোনো হিট ডিসিপেট করব না বা আমি কোনো ভোল্টেজ ড্রপ করব না, সেও কিন্তু একটা পাওয়ার কনজিউম করবে। সেই পাওয়ারটা কতটুকু, অবভিয়াসলি আগের স্টেজে ক্যাপাসিটরে যেটুকু পাওয়ার আমাদের স্টোর করা ছিল এনার্জি, সেই এনার্জিটুকুই এখন এনমাসের থ্রু দিয়ে ব্যয় হয়ে যাবে। এই ফুল সার্কেলটা কি বোঝা গেল তাহলে? বলো তো তাহলে আলটিমেটলি স্যার। একবার সুইচিং এ আমাদের কতটুকু পাওয়ার ব্যয় হচ্ছে, আমাদের পাওয়ার সোর্স কতটুকু পাওয়ার ডেলিভারি দিচ্ছে, পি অফ ভিডিডি কত, সেটা পাওয়ার বলবো না এনার্জি বলো, টোটাল কতটুকু এনার্জি বা ব্যয় করা লাগলো আমাদের? সিএল ভিডিডি স্কয়ার না? প্রথম সাইকেলেই, হ্যাঁ, রাইস আউটপুট 0 থেকে 1 এ রাইস করার সময় সে কতটুকু পাওয়ার ডেলিভারি দিচ্ছে টোটাল বলো একবারেই? সিএল ভিডিডি স্কয়ার। সেই সিএল ভিডিডি স্কয়ার অর্ধেক কোথায় ডিসিপেট হচ্ছে? পিমসে। ভেরি গুড। আর বাকি অর্ধেক কিন্তু নষ্ট হয়নি, এখনো স্টোর করা আছে। কোথায় স্টোর করে রাখছে? কে স্টোর করে রাখছে? ক্যাপাসিটর। ক্যাপাসিটর। খেয়াল করবা, এবার পরবর্তী হাফে যখন 1 থেকে 0-তে নামছে সেই সময় কিন্তু পাওয়ার সাপ্লাই কিন্তু আর পাওয়ার ডেলিভারি দিচ্ছে না। তাই বলে কি আমার পাওয়ার ডিসিপেট হচ্ছে না? অবশ্যই হচ্ছে। ওই যে ক্যাপাসিটরে যে পাওয়ার স্টোর করা ছিল সেই পাওয়ারটুকু এনমসের থ্রু দিয়ে ডিসিপেট হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি একটা ফুল চক্রে, একটা ফুল সাইকেলে আমার সিএলভিডি স্কয়ার পাওয়ার ডিসিপেট হচ্ছে। এই জন্য দেখছো পাওয়ার সাপ্লাই এর কারেন্ট তাহলে 0 থেকে 1 যখন হচ্ছিল তখন কিন্তু পাওয়ার সাপ্লাই কারেন্ট ডেলিভারি দিচ্ছে। পরের অর্ধেকে কি পাওয়ার সাপ্লাই কোনো কারেন্ট ডেলিভারি দিচ্ছে বলো? না স্যার। দিচ্ছে না। তাহলে কারেন্ট ইটসেলফ টাইমের একটা ফাংশন। এই জন্য দেখো এখানে স্যার বলতে যাচ্ছিলাম এখানে ফার্স্ট হাফে তো স্যার ক্যাপাসিটর চার্জ হয়, সেকেন্ড হাফে ক্যাপাসিটর ডিসচার্জ হয়। ডিসচার্জ হলো। হ্যাঁ, আবার কিন্তু হচ্ছে আমরা ভি আউটে তাহলে কি পাবো এই সাইকেল গুলোতে? পাবো ভি আউটে, এবার পরের ক্যাপাসিটর যখন ডিসচার্জ করে ফেলবে আউটপুট 0 পাবো। আমরা কি বলতাম? এনমাস অন হওয়া মানে কি? আমি বলতাম যে ভিডিডির সাথে কানেক্টেড সরাসরি আউটপুট। তখন তার মানে কি আউটপুট তখন কত? ভিডিডি, অর্থাৎ আউটপুট লজিক 1। যখনই এনমাস অন হয়ে যাবে, পিমস অফ হয়ে যাবে, তখন আমরা আউটপুট কি বলতাম? যে আউটপুট সরাসরি গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তার মানে কি গ্রাউন্ডের 0 ভোল্টেজ আউটপুটে পাস হয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি এরকম না, অ্যাকচুয়ালি ওই চার্জটা ডিসচার্জ হয়ে গ্রাউন্ডে চলে যাচ্ছে জন্য ক্যাপাসিটরের চার্জ এখন কত? ক্যাপাসিটর কত ভোল্টেজ ধরে রাখছে? 0 ভোল্টেজ। Zero। চার্জ নেই, এই জন্য আউটপুট 0 পাবো আমি এখন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এই জিনিসগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, তো যাই হোক, তোমাদের সম্ভবত 8টা থেকে আবার একটা সেশন আছে, তাই না? 8টা থেকে একটা সেশন আছে, জি, স্যার। ক্যান্সেল হয়েছে তোমাদের? ওটা হবে তাই তো? জি স্যার, হবে। আচ্ছা, তাহলে আমরা আজকে আর ক্লাস আমরা লেন্থি করব না। আমরা ক্লাসটা আজকে এখানেই আমরা এন্ড করব। তো আমরা কিন্তু সামনের দিন থেকে আসলে এই জিনিসগুলো অনেক বিস্তারিত ভেঙে ভেঙে পড়া যায়, ঠিক আছে, বাট আমাদের হাতে সময় কম, তো এই জন্য আমরা চাইলেও পারি না। তো এরপরেও আমি চেষ্টা করছি একটু ডিটেলস বলার। তোমরা যদি একটু ধৈর্য ধরে ক্লাস করো বা শেখার চেষ্টা করো, আশা করি অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে, তোমাদের অনেক কিছু শিখতে পারবা। তো আমরা নেক্সট দিন এই 5 নাম্বার পেজ পর্যন্ত আমরা পড়লাম। নেক্সট দিন আমরা 6 নাম্বার পেজ থেকে আশা করি নেক্সট দিন পাওয়ারের এই স্লাইডটা আমরা শেষ করে ফেলবো। তো তোমাদেরকে একটু বলছি যে তোমরা 7টা থেকে 8:30, হ্যাঁ, আগামী 4-5 দিন, আগামী সপ্তাহে সোমবার পর্যন্ত অ্যাটলিস্ট তোমরা এই 7টা থেকে 8:30 এই স্লটটা কাউকে অ্যালট করবে না। 3 সেকশনকে একসাথে বসছি। এটা তোমরা বাই ডিফল্ট, আমি যদি তোমাদেরকে গ্রুপে নাও বলি তোমরা ধরে রাখবা যে এই কয়দিন আমাদের একটানা ক্লাস হবে, এক্সেপ্ট বৃহস্পতিবার শুক্রবারের কথাটা আলাদা। বৃহস্পতিবারে আমরা ক্লাস করলে তোমাদেরকে জানাবো, আর শুক্রবারে ক্লাস করার প্রশ্নই ওঠে না, ওদিন ছুটির দিন, সবাই ছুটি কাটাবা। বৃহস্পতিবারেও আমরা ক্লাস করবো না আশা করি, বাট বাকি দিনগুলোতে না বললেও তোমরা ধরে নিবা যে আমাদের কিন্তু সন্ধ্যা 7টা থেকে 8:30 এই স্লটে একটা 1 ঘন্টা 15-20 মিনিটের একটা ক্লাস আমরা এখানে করবো।